আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নওরিন কবির তিশা, পর্ব সংখ্যা 22, ভয়েস বাই আরবি। জিপগুলো এসে থেমেছে জাফলংয়ের অন্যতম এক সবুজ মণ্ডিত পাহাড়ের সম্মুখে। একে একে নামছে নবীন প্রাণগুলো। জায়গাটা বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় লোকজনের আনাগোনা বেশ। স্থানটার সবচেয়ে সুন্দরতম দিক হচ্ছে পাহাড়টির চূড়ায় ওঠার জন্য ব্যবস্থাকৃত পাহাড়ি সর্পিল রাস্তাটা মানব মস্তিষ্ক থেকে সুনিপুণ সৃষ্ট একটি জায়গা। একবার ডানে ঘুরে কিছুটা উপরে উঠে যায়, আবার পরক্ষণে বামে মোড় নিয়ে কিছুটা উপরে উঠে যায়। টিহু মুগ্ধ নয়নে তাকালো সেদিকে। পাশ থেকে কুহেলিকা বলল, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? সবাই তো উঠছে, চলো। টিহু তাকিয়ে দেখলো একে একে সকলে পট্টি পেয়ে উঠতে শুরু করেছে। কুহেলিকা ও সৌভিকের হাত ধরে উঠছে উপরের দিকে। বাহার পিছন পিছন রাউফিনকে দেখা গেল। খানিকটা মুচকি হাসলো টিহু। তবে পরবর্তীতে তার দৃষ্টি তীক্ষ্ণ হলো নীরাকে রিশাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। এখানে দাঁড়িয়ে থাকার পণ করেছেন নাকি? নীলের কণ্ঠে তার দিকে তাকালো টিহু, মুখ কুঁচকে বলল, তারা কথা ছাড়া কিছু বলতে পারেন না? আরো অনেক কথা বলতে পারি। তুমি আমাকে আপন বানাও, দেখবে পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট কথাগুলো তুমি আমার মুখ থেকে শুনবে। শেষের কথাটা কিঞ্চিত আস্তে বলল নীল, যার দরুন এই কলরবের মাঝেও কথাগুলো কর্ণগোচর হলো টিহুর। নীল একে একে উঠতে লাগলো পদগুলো বেয়ে। টিহু দৌড়ে পাশ কাটিয়ে উঠে গেল তাকে। চূড়ার বেশ কাছাকাছি চলে এসেছে তারা। সকলের হাতে পাহাড়ের কাঠের দণ্ড। ক্লান্ততা রোধ করতে এটির উপর সমস্ত ভার ছেড়ে একে একে উঠছে তারা। সকলের হাতে দণ্ড থাকলেও ফাঁকা হাত টিহুর। উল্লাসে আনন্দে এক প্রকার লাফিয়ে লাফিয়ে উঠছে সে। হঠাৎ পাশ থেকে মাহা বলল, চিত হয়ে পড়বি হাবলি, ধর এই লাঠিটা নে, নাইলে উপরে উঠতে উঠতে তুই একেবারে উপরে চলে যাবি। তুই কি আমাকে নিজের মতো মনে করিস নাকি? আই অ্যাম অলরেডি ফিট অ্যান্ড ফাইন, কিছু হবে না আমার। তার কথায় রিশাদ পাশ থেকে বলল, টেনশন করিস না বান্ধবী, শয়তান অত সহজে মরে না। টিহু কটমট দৃষ্টিতে তাকালো তার দিকে। এদিকে কথাটা বলে বোকা বনে গিয়েছে রিশাদ। সকলে তার দিকে তাকিয়ে আছে। রাস্তাটা সরু হওয়ায় উপর নিচ অবস্থান করছে সকলে। টিহু রিশাদকে কিছু জবাব দিতে যাবে তার আগে ঘটল মহাঘটনা। রিশাদের দিকে তেড়ে আসতে গিয়ে রাস্তার বাঁকে পা মচকে গেল টিহুর। ও মা গো! মৃদু শব্দ হতে সকলে তার দিকে তাকালো। কোথা থেকে জানি দৌড়ে এলো নীল। উপস্থিত সকলকে এক প্রকার ঠেলে দিয়ে হাঁটু গেড়ে বসলো টিহুর সম্মুখে। দ্রুত গতিতে তার পাটা নিজের হাতের তালুতে নিয়ে ধীরে যত্নে অপর হাতের তালুর সাহায্যে বোলাতে লাগলো। শুধালো, খুব বেশি লেগেছে? কোথায় লেগেছে দেখি? এখনো ব্যথা করছে? কি যে করো না! বড্ড উদ্বিগ্ন শোনালো নীলের কণ্ঠস্বর। তার এমন কণ্ঠ আর এমন কাণ্ডে টিহু ব্যথা বলে তার দিকে চেয়ে রইল। আশেপাশ থেকে সকলে শুধাচ্ছে তার পায়ের কথা, তবে সেদিকে একটুও মনোযোগ নেই টিহুর। সমস্ত মনোনিবেশ যেন নীলেতে আবদ্ধ। অন্যদিকে তাকে এমন চুপ থাকতে দেখে আরো রেগে গেল নীল। উদ্বিগ্ন স্বরে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? খুব বেশি ব্যথা করছে? টিহু প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগে সে টের পায় সে আর নিচে বসে নেই। কারো শক্ত বাঁধনে কারো শক্ত হাতের বাঁধনে মুক্ত বাতাসে ভেসে আসছে এখন। খেয়াল করে বুঝলো বর্তমানে মাটি থেকে বেশ কিছুটা উচ্চতায় নীলের বক্ষের নিচে বরাবর অবস্থান করছে সে। খেয়াল হতেই সম্বিত ফিরান এসে বলল, কি কি করছেন? নীল তার দুটো হাত নিজের কাঁধে রেখে সম্মুখে এগোতে এগোতে বলল, কি করছিস সেটা তোমার না ভাবলেও চলবে, আপাতত চুপচাপ এভাবেই থাকো। নীলের কথায় এক ঝলক তার বাহানে চাইল টিহু। বড্ড অস্বস্তি দেখাচ্ছে নীলের মুখশ্রী। চিন্তার ছাপ স্পষ্ট তাতে। টিহু কিছু বলতে গিয়েও থামলো। মস্তিষ্ক জানান দিল এখানে শুধু তারা একা নয়, বাকিরা উপস্থিত। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে। নীল তাকে নিয়ে এগিয়ে চলল উপরের দিকে। তাদের এমন অবস্থা দেখে সকলে ঠোঁট টিপে মুচকি হাসলেও নাকের পাটা ফুলিয়ে উঠেছে মুন্নির। রাগে রিরি করে জ্বলছে তার শরীর, মাথা দপদপ করছে। ইচ্ছে করছে টিহুকে ধাক্কা মেরে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে। নিজের প্রিয় মানুষটার সাথে অন্য একটা মেয়ের এতটা অন্তরঙ্গ অবস্থা দেখে ইচ্ছে করছে সবকিছু উল্টাপাল্টা করে দিতে। হঠাৎ দৌড়ে নিচে নেমে গেল সে। চোখ ফেটে গড়িয়ে পড়া নোনা জলগুলো মুছে ফেলল অপর হাতের পৃষ্ঠ দ্বারা।
এদিকে সকলের মনোযোগ যেন নীল আর তিহুতে স্থির। কেউ খেয়ালই করেনি মুন্নিকে। রাফা দু চলে হাত রেখে বলে উঠল, হাউ রোমান্টিক। নিহিত বলল, অত ঢং করার কিছু নেই, তোর বর তোকে ওভাবে কখনো কোলে তুলবে না, তোর যে ওজন। তার কথায় রেগে গিয়ে রাফা তার পিছু করতে করতে বলল, আমি মোটা, বদদোয়া দিলাম তোমায়, তোমার বউও পুরো হাতির মতো হবে। তারা চলে যেতে কোহেলিকা সৌভিকের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, দেখি কিছু শেখো, নীল ভাইয়া কেমন তিহুকে যত্ন করছে দেখো। আর তুমি? তার এমন মৃদু রাগে সৌভিক তার পানে চেয়ে বলল, তুমিও কি সবার সামনে এমন কোলে উঠতে যাচ্ছ মাই লাভ? গাধার মতো প্রশ্ন করে সরো তো আমার সামনে থেকে। কোহেলিকা সত্যি সত্যি রেগে গেল সৌভিকের এমন হেয়ালিতে, আর তাৎক্ষণিক তার রাগে আগুন ঢালতে অপর পাশ থেকে উদয় হলো রাফিন। কুহেলিকার পক্ষ নিয়ে বলল, ঠিক বলেছ কুহুসিস, এটা আসলেই মস্ত গাধা। এভাবে কেউ প্রশ্ন করে? আমি হলে তো ডিরেক্ট কোলে তুলে নিতাম, কিন্তু আফসোস আমার বউ নাই। কথাটা বলার সময় নিজের সারিতে থাকা মাহার দিকে এক ঝলক তাকালো সে। এদিকে তার কথায় সৌভিকের ঝামটি মেরে উপরে চলে গেল কুহেলি খাম। বেচারা সৌভিক তার পিছু নিতে নিতে এক পলক রাফিনের দিকে ফিরে ক্রোধান্বিত কণ্ঠে বলল, শালা, আমার সংসারে আগুন লাগানো, বদদোয়া দিলাম, তোর জীবনেও বিয়ে হবে না, আর বিয়ে হলেও বাসর করতে পারবি না শালা। বাসর রাতে তোর বউ তোকে পচা পুকুরে ডুবিয়ে মারবে। বলে কুহেলিকার পিছনে দৌড়ে যেতে যেতে সৌভিক বলল, ও মাই লাভ, একবার দাঁড়াও প্লিজ। সৌভিক যেতে পিছন থেকে রাফিন বলল, আরে যা, শকুনের দায় গরু মারে না, থুক্কু, মানুষ মরে না। অতঃপর সে এক ঝলক পিছনে মাহার পানে তাকালো। সকালে উঠে গেলেও এখনো দাঁড়িয়ে আছে মাহা। তুমি কি চাইছো কোলে উঠতে মাই লাভ লাইন? চাইলে বলতে পারো, আমি আবার এসবে মাইন্ড করি না। তোমার মতো হাদার কোলে আমি উঠতে চাই না, নিজের কোলে নিজেই উঠে বসে থাকো। বলেও তাকে পাশ কাটে উঠে চলে গেল মাহা। এদিকে মাহার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে রফিন মাথার পেছনে হাত রেখে চিন্তিত স্বরে বলল, নিজের কোলে নিজে ওঠে কি হবে? এই মেয়ে, আস্তে, উঠে পড়ে যাবে তো। রিশাদের কণ্ঠে পিছন ঘুরে তাকালো নীরা। নীরাকে দেখে রিশাদ বলল, আরে তুমি, তোমাকে তো দেখাই যায় না, সাবধানে ওঠো। নীরা চেয়ে আছে রিশাদের দিকে। রিশাদ তার পাশ কাটিয়ে উঠে যেতে ফের পিছন ঘুরে বলল, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? নীরা, ওয়ারিশা খান নীরা। ও, নাইস নেম। নীরা লাজুক হেসে বলল, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি যাই, হ্যাঁ, দেখি তোমাদের বৌমনের কি অবস্থা, নাইলে আমার আর এক গুন্ডি বান্ধবী মাহা আমার গর্দান নিবে। যাই হোক, সাবধানে ওঠো তুমি। বলে উঠে গেল সে। নীরা তখনও তাকিয়ে আছে তার দিকে। রিশাদকে বড্ড অদ্ভুত লাগছে তার। সে সম্পূর্ণ নীরার থেকে ভিন্নধর্মী, ভিন্ন ব্যক্তিত্বের, তবুও তাকে ভালো লাগছে। কথায় আছে না, মানুষ সমধর্মীয়তে বিপরীত ধর্মীয় মানুষের প্রতি আকর্ষণ ফিল করে বেশি। তবে কি সেও? নিজের এমন অদ্ভুত চিন্তায় জিভ কেটে মাথায় গাঁটটা মারল নীরা। মুখ কুঁচকে মনে মনে বলল, তোরও নিশ্চিত রাফার বাতাস লেগেছে, না হলে তুই এসব চিন্তা করিস? সবুজে মণ্ডিত চূড়ার একটা নির্জন প্রকৃতি নিবিষ্ট স্থানে এসে তিহুকে নামালো নীল। আয়াজ আগে থেকে একটা মোড়ার ব্যবস্থা করে রেখেছিল, সেটাতে অতি সন্তর্পণে বসালো নীল। অতঃপর নিচে হাঁটু কেটে বসে পড়ল সবুজ ঘাসের উপর তিহুর সম্মুখে। তিহুর ব্যথাপ্রাপ্ত পাটা অতি যত্নে তুলে নিল নিজের পায়ের উপর। তার এমন কাণ্ডে তিহু তড়িৎ বেগে পা সরাতে গিয়ে বলল, কি করছেনটা কি? এভাবে পায়ে হাত দিচ্ছেন কেন? নীল একদমই সহায়তা দিল না তার পাটা, বরং শক্ত বন্ধনে সেটাকে ফের যথাস্থানে রেখে হাত বোলাতে বোলাতে বলল, ডোন্ট মুভ। অতঃপর সে আয়াজকে ইশারা করতে সে একটা ক্রিম এনে নীলের হাতে দিল। দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। নীল ক্যানটা হাতে নিয়ে তিহুর পায়ে স্প্রে করতে করতে অতি যত্নশীল কণ্ঠে বলল, খুব বেশি ব্যথা করছে তাই না? আর একটুখানি সহ্য করো, এক্ষুনি ব্যথা কমে যাবে। তিহু বলতে চাইল যে তার বেশি ব্যথা লাগেইনি যতটা নীল উদ্বিগ্ন হচ্ছে। তবে কে শুনে কার কথা? নীল ঠিকই আগের মতো স্প্রে করে অতি যত্নে হাত বোলাতে বোলাতে লাগলো। বিস্তৃত সবুজ মণ্ডিত প্রাকৃতিক, নাম না জানা মিষ্টি ফুলের সুবাস, সঙ্গে পাখপাখালির গুঞ্জন আর শত পর্যটকের কলরবের মাঝে শান্ত স্নিগ্ধ পর্বত চূড়াটা। দিগন্ত জুড়ে শুভ্র মেঘেরা ভেলার ন্যায় ভাসছে।
যেন কোনো সাদা তুলোর এক বিশাল স্তূপ। তা কখনো ছোঁয়া যাচ্ছে পর্বত চূড়ায়, কখনো বা দূর আকাশে সুনীল ক্যানভাসে এঁকে চলেছে নিঃশব্দে প্রেমের নীলকাব্য। টিহুর ব্যথাটা স্প্রে করার পর থেকে বেশ কমেছে। বলা বাহুল্য, সে খুব বেশি চোট পেয়েছিল তেমন না। যা সামান্য ব্যথা পেয়েছিল নীলের যত্নে তা মুহূর্তেই উবে গিয়েছে। বর্তমানে নীরা, রাফা, জুনাইয়া, কুহেলিকা আর মাহার সাথে ছবি তুলতে ব্যস্ত সে। সকলের হাত সজ্জিত হরেক রকমের পাহাড়ি ফুলের হস্ততৈরি গাজরায়। একে একে কয়েকটা ছবি তুলল তারা। হঠাৎ কোথা থেকে এসে ফারিসা বলল, বৌমনি, তোমরা জানো আজকে খাসিয়া পল্লীতে মেলা হচ্ছে? মেলা? মুহূর্তে কথাটা ছড়িয়ে পড়ল সবার মাঝে। শুরু হলো নানান জল্পনা কল্পনা। কুহেলিকা বলল, কি বলো, মেলা তো বছরের প্রথমে হয়। আর এখন তো আমিও তো সেটাই জানতাম, কিন্তু এখানকার একটা আপু বলল কিছু সমস্যার কারণে মেলার সময়সীমা পিছিয়ে আনা হয়েছিল। শুরু হয়েছে দুদিন আগে, আজ শেষ দিন। রাফা বলল, কি বলিস? আমি যাব বৌমনি। আমি কখনোই আদিগোষ্ঠীদের মেলা দেখিনি। টিহু বলল, ডোন্ট ওয়ারি, আজ যেহেতু শেষ দিন আমরা এখানে উপস্থিত অবশ্যই সকলে যাব। মাহা বলল, মাথায় সমস্যা হয়েছে তোর? ঘড়ির কাঁটায় দেখেছিস কটা বাজে? সাড়ে পাঁচটা বেজে গিয়েছে প্রায়। সো হোয়াট, এমনিতেও মেলা প্রায় রাত্রেবেলায় বেশি মজা হয়। টিহুর সঙ্গে সায় মেলালো উপস্থিত সকলে। হঠাৎ জুনাইয়া বলল, সবই তো ঠিক আছে, কিন্তু নীলকে কে মানাবে? কুহেলিকা বলল, তোমার কি স্মৃতিভ্রম হয়েছে জনুপু? একটু আগে দেখলে না আমাদের নীল ভাইয়া কি পরিমাণ বউ পাগল। বউয়ের পা সামান্য মচকে গিয়েছে বলে সমগ্র পথটা বউকে কোলে নিয়ে আসলো। এখনো তুমি বলবে নীল ভাইয়াকে কে মানাতে পারবে? বলেই টিহুর দিকে ইশারা করলো সে। সঙ্গে সঙ্গে টিহু ভুরু কুঁচকে তাকালো আর সকলে শব্দ করে হেসে উঠল। এই যে শুনছেন, নীল ফোনে কথা বলছিল অফিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পেছন থেকে হঠাৎ টিহুটাকে অপর প্রান্তের মানবটাকে থামিয়ে ফোন মিউট করে বলল, জি, আপনি কি ব্যস্ত? না। মুখে কথাটা বলার সঙ্গে সঙ্গে অগোচরে নিঃশব্দে ফোনটা কেটে দিল নীল। নিঃশব্দে এমন কাণ্ডে অপর প্রান্তের মানুষটা চূড়ান্ত বিস্মিত হলো। কেন খুব জটিল একটা অফিসিয়াল ইস্যু নিয়ে কথা বলছিল তারা। ও, আমার না আপনার সাথে একটু কথা ছিল। তো বলো। ইয়ে মানে, কি মানে? পাশেই তো খাসিয়া পল্লী, আর আজকে খাসিয়া পল্লীতে মেলা হচ্ছে, তাই আমরা যাচ্ছিলাম একটু মেলায়। তার কথা সব শেষ হওয়ার আগেই তুমুল ঝংকার তুলে বেজে উঠল নীলের ফোনটা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো নীলের। ক্রোধান্বিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বিরক্তিতে সেটা রিসিভ করলো। তবে ফোন তুলে গর্জে উঠল সে, হোয়াট রাবিশ! আমি যখন কেটে দিয়েছি, তার মানে আমি ফোনের কনভারসেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজে ছিলাম। আবার কেন ফোন করেছিস, ইডিয়েট? অপর পাশ থেকে ভেসে আসলো ইফাজের ভয়ত্ব কণ্ঠস্বর। ভাই, আপনি ইমরান স্যারের ফোন কেটে দিয়েছেন। উনি আমার সাথে ফোন দিয়ে রাগারাগি করছিল। আপনার তো একটা জরুরি ক্লায়েন্ট মিটিংয়ে কথা বলছিলেন। তার মাঝে পাশ থেকে হঠাৎ নীল গর্জে উঠল, চিৎকার করে বলল, ফাকিং ইয়োর ইমরান স্যার! ফোন রাখ স্যার, প্রায় 50 কোটির প্রজেক্ট। কথাগুলো আর বলা হলো না ভয়ার্ত ইফাজের। শব্দগুলো উচ্চারিত হওয়ার আগে থেমে গেল গলার মাঝে। অজানা এক বাধা অতিক্রম করতে সক্ষম হলো না সেগুলো। কোনোমতে সালাম দিয়ে ফোনটা কাটতে যাবে ঠিক তখনই ফোন কেটে দিল নীল। এদিকে টিহু নীলের গর্জনের সহিত দৃষ্টির দিকে চেয়ে আছে। নীল ফোন রেখে তার উদ্দেশ্যে বলছিল, কি বলছিলে তুমি? কই, কিছু না তো। মিথ্যা বলার প্রয়োজন নেই। মেলায় যেতে চাও তো? আচ্ছা চলো, এক্ষুনি রওনা দেব, নাহলে রিসর্টে ফিরতে অনেক রাত হবে। উল্লাসে টিহু চিৎকার করে উঠল, এক প্রকার জড়িয়ে ধরতে গেল নীলকে। পরক্ষণেই নিজের এমন কাণ্ডে নিজেই লজ্জা পেল। পরক্ষণেই ছুটে পালালো জুয়েনায়াদের উদ্দেশ্যে। তার এমন কাণ্ডে মুচকি হাসল নীল। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে খাসিয়া জাতিসত্তা অন্যতম। সিলেট বিভাগের ছোট এক টুকরো জায়গা জুড়ে আবাস তাদের। অদ্ভুত সুন্দর তাদের জীবন আভাস, বিচিত্র সৌন্দর্যে মোড়ানো। বিশেষত মেলায় সময়টিতে খাসিয়া পল্লীর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। খাসিয়া পল্লী অর্থাৎ পুঞ্জিতটি সজ্জিত হয় নতুন রঙের। চারিদিকে অসংখ্য কণ্ঠের কলরব আর ঘন পানের সবুজ গন্ধের সঙ্গে কমলা বাগিচার স্নিগ্ধতা। সন্ধ্যায় আকাশটা রঙিন হয়ে উঠেছে।
রক্তবর্ণ জমা হয়েছে নীল আকাশের পশ্চিম প্রান্তটায়। দিগন্ত জুড়ে রক্তিম মেঘের ঘণ্টা ধীরে ধীরে সূর্যের আলো ম্লান হতে হতে একেবারে মিলিয়ে যাচ্ছে। পাখিগুলো মৃদু গুঞ্জনে নিড়ে ছিঁড়ছে। বিচিত্র আলোক রঙে সজ্জিত খাসিয়া পল্লীর মেলার প্রান্তটা। একে একে চারখানা জিপ এসে থামল, নামলো সকলেই। কপত কপতিরা আলাদা আলাদা ভাবে মেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। সৌভিক, কুহেলিকা আর জুনাইয়া আদিত্য অন্যান্য প্রসাধনী দোকানের সামনে ভিড় জমিয়েছে। জুনাইয়াদের কোলে ঘুমন্ত আয়রাত। ব্যাচেলার মামাদের এই একটাই কষ্ট, কোথাও রেহাই নেই। বোনের ছেলে মেয়েদের বহনের দায়িত্ব তাদের উপর বর্তায়। জুনাইদের ক্ষেত্রে হয়েছে তাই। স্বামীর অবশ্য আফাহাদ আর ফারিসাদের সাথে অন্যদিকে। নিহিদ, রাফা আর নীরাকে নিয়ে অন্য স্থলে। সামির, রুদ্র আর রিশাদ একে অন্যের কাঁধে হাত রেখে দাঁড়ানো। হঠাৎ রুদ্র বলল, কি এক জ্বালায় আছি ব্রাদার। বাড়ি থেকে বিয়ে দেয় না, এদিকে মেলায় এত কাপল। সয় না, বুকটা ফাইটটা যায়। তার কথায় সামির তার পশ্চাৎ দেশে আঘাত করে বলল, তোর এমনিতে বিয়ে হবে না শালা। রুদ্র তাকে কিছু বলতে গিয়ে থামলো, দুষ্টু হেসে বলল, শালা যে বললি, তা তোর বোনকে কি দিবি আমায়? কখনোই না। কথাটা বলতে দেরি হলেও সঙ্গে সঙ্গে রুদ্র স্বামীরের পশ্চাৎ দেশে আঘাত করতে দেরি হলো না। বলল, বোন দিবি না শালা, তো বললি কেন? স্বামীর ব্যথায় উহ করে বলল, তোর বিয়ে হবে না। বেড়া, বদদোয়া দিলাম তোরে। আরে যা যা, তোর বদদোয়ায় আমার কিছুই হবে না। আর এমনিতেও আমি কি তোর মতো দুর্বল নাকি? 10-10টা বউ সামলানোর ক্ষমতা রাখি আমি। পাশ থেকে রিশাদ বলল, কেন ভাই, তোমার কি কলিকাতা হারবালের প্রভাব বেশি? তার এমন কথায় শব্দ করে হেসে উঠল স্বামী। দেখি হাতটা দাও তো। নীলের কথায় তার দিকে ঘুরল তিহু। দেখলো নীলের হাতে একজোড়া কারুকার্যের রেশমি চুড়ি। অন্যরকম সুন্দর সে জোড়া। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে হাত বাড়িয়ে দিল। নীল অতি যত্নে ধরল তার হাতখানা, পরম আবেশে চুড়ি পরিয়ে দিল। হঠাৎ দোকান থেকে এক বৃদ্ধা বলল, তোর বর নাকি রে মা? তার কথায় তিহু লাজুক দৃষ্টিতে তাকালো নীলের দিকে। সামান্য মাথা নাড়াতে বৃদ্ধা হেসে বলল, চিরসুখী হ। কত ভালো তোর বর, আর আমারটা পাঠা। কত যত্নে বিয়ে করে ঘরে তুললাম, বছর খানেকের মধ্যে সব নিয়ে পালিয়ে গেল আর এক ছেড়ে বিয়ে করলো। তিহু সামান্য হেসে উঠল বৃদ্ধার এমন সম্বোধনে। পরক্ষণে মস্তিষ্কে দোলা দিল অন্য চিন্তাধারা। সত্যি তো, নীল আসলেই অন্যরকম। একটু বেশি কেয়ারিং সে। যে কোনো মেয়েই নীলের প্রেমে পড়তে বাধ্য হবে। হঠাৎ মনে হতেই হৃদয়ে মহাপ্লাবন উঠল তার। দেহোত্তরে এলোমেলো হয়ে যাচ্ছে সব, ভেসে যাচ্ছে কোনো এক অতল স্পর্শনীয় মহাসমুদ্রে। তবে কি সেও? ভাবনার ইতি টানল তিহু। দ্রুত নীলের দিকে চেয়ে চটজলদি বলল, চলুন বাসায় যাব। তার কথায় সামান্য ভ্রু কুঁচকালো নীল। জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, এক্ষুনি? ফুচকা খাবে না? না। ওকে, অ্যাজ ইউর উইশ। টিহুর সম্মুখে অগ্রসর হতে যেতেই ওড়নার আঁচলে বেঁধে হোঁচট খেতে গেল। পড়ে যেতে যেতে নীল দ্রুত গতিতে এগিয়ে এসে আঁকড়ে ধরল তার মেদহীন মসৃণ পেটখানা। পড়তে পড়তে বেঁচে যাওয়া তিহু খিচে রাখা চোখজোড়া শিথিল হলো। পরক্ষণে নিজের অবস্থান টের পাওয়া মাত্র মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল সর্বাঙ্গ। চারিদিকে বয়ে গেল এক অস্থির প্রেম প্লাবন। অজানা শিহরণ জাগ্রত হলো দেহ জুড়ে। সাবধানে চলতে পারো না? তিহু নিজেকে নীলের থেকে ছাড়াতে ছাড়াতে বলল, না পারি না। তিহুর সঞ্চালন টের পাওয়া মাত্রই নীল বন্ধন শিথিল করে দিল ধীরে ধীরে। পরক্ষণে তিহু হাঁটতে লাগলো সম্মুখ পানে তাকিয়ে। নীল তিহুর মাটিতে লুটোপুটি খাওয়া ওড়নার আঁচলটা সামান্য ঝুঁকে তুলে নিয়ে নিল নিজ হাতে। মেলা থেকে একে একে বের হচ্ছে সবাই। সকলের হাতে পাহাড়ি সামগ্রী আর মৃৎশিল্পের ছোট ছোট প্রসাধনী সামগ্রী। রাউফিনের দৃষ্টিতে যতগুলো প্রসাধনী ভালো লেগেছে সব কিনে নিয়েছে মাহার জন্য। তার বিপত্তি বেঁধেছে মাহাকে দিতে গিয়ে। মাহা যে তার উপহার কিছুতেই গ্রহণ করবে না সেটা ভালো করে জানে। তবুও শেষ প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখেনি সে। কিন্তু মাহা প্রথম প্রচেষ্টাতেই নাকচ করেছে। বর্তমানে মাহার ধমক খেয়ে তার পিছু পিছু চুপিসারে গাড়িতে উঠে বসেছে। একে একে ভর্তি হচ্ছে গাড়িগুলো। তিহুরা সবে বের হচ্ছে। নীল এখনো তিহুর পিছনে। হঠাৎ পদচারণ থামল তিহুর। বিস্মিত দৃষ্টি যারা সম্মুখে উঠিয়ে
মৃদু মুখে হঠাৎই বলে উঠল, হাউ কিউট। টিহুর কথায় নীল একবার তার দৃষ্টি অনুসরণ করে তাকালো। সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো কয়েকশো ঝিলমিল বেলুন। রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো ছড়াচ্ছে তারা। টিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। নীল কিছু একটা ভেবে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, ইউ ওয়ান্ট ইট? টিহু কিছু না ভেবে মাথা ঝাঁকালো। সে হয়তো ভাবতেও পারেনি পরক্ষণে কি ঘটতে যাচ্ছে। নীল তাকে রেখে এগিয়ে গেল ঝিলমিল বেলুনের মালিকের দিকে। দাম শুনে মানিব্যাগ থেকে 1000 টাকার কয়েকটা নোট বের করে ধরিয়ে দিল। টিহুর মস্তিষ্ক এতক্ষণে বিশ্লেষণ করতে পেরেছে সবটা। সে বিস্মিত নয়নে চেয়ে দ্রুত এগিয়ে নীলের দিকে গেল। তবে ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। লোকটা টাকা নিয়ে বুঝে প্রস্থান করলো। নীল বেলুনগুলো হাতে নিয়ে এগিয়ে এসে টিহুর হাতে দিতেই টিহু বলল, আর ইউ ক্রেজি? মাথার প্রবলেম আছে আপনার? এতগুলো বেলুন নিয়ে আমি কি করব? নীল এবার হাতের দিকে তাকালো। পরক্ষণেই তার মনে হলো হাতে শখানেক বেলুন। তবে তাতে কোনো তার হেলদোল দেখা গেল না। বরং সেগুলো টিহুর হাতে দিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। তুমি যা ইচ্ছে করতে পারো। কেনার দায়িত্ব আমার ছিল। এখন এগুলো নিয়ে তুমি কি করবা সেটা তুমি জানো। দিস ইজ নান অফ মাই বিজনেস। টিহু নিজের কপাল নিজেই চাপড় দিল যেন। এই মানুষটাকেও না ধরে আনতে বললে বেঁধে আনে। সে তো অবাক হয়েছিল এখানে ঝিলমিল বেলুন থাকতে পারে দেখে। আর তার উপর কিছু না ভেবে সে নীলকে কেনার কথা বলেছিল। কিন্তু কে জানতো নীল সবগুলো বেলুন কিনে নিবে। অপরদিকে টিহু কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীল জলদি বলল, কি হলো নাও? এতগুলো বেলুন দিয়ে আমি কি করব? বললাম তো যা ইচ্ছা। টিহু বুঝলো এই লোকের সাথে ঝামেলা করে লাভ নেই। একবার যখন বলেছে তখন কথার আর কোনো নড়চড় হবে না। অগত্যা বেলুনগুলো নিল সে। বলা বাহুল্য তার নিজেরও যে খুব একটা খারাপ লাগলো তেমনটা না। বরং ইচ্ছা করছে বেলুনগুলোকে মুক্ত হাওয়ায় ছেড়ে দিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে। হাজার হলো ঝিলমিল বেলুন অতি পছন্দের তার। ঝিরিঝিরি বাতাস বইছে। আবহাওয়া বেশ ঠান্ডা। মৃদুমন্দ সে বাতাসে হিজাবের পার উড়ে চলেছে টিহুর। পাহাড় থেকে কিছুটা দূরে সামান্য উঁচু স্থানে দাঁড়িয়ে আছে তারা। হঠাৎ কোথা থেকে এক ঝাপটা বাতাস তীব্র বেগে ধেয়ে এলো। সঙ্গে সঙ্গে টিহু বেলুনগুলোকে একে একে ছেড়ে দিল মুক্ত আকাশে। বাহারি রঙের বেলুনগুলো উড়ে চলল মুক্ত ডানায় ভর করা পাখির ন্যায় উন্মোচিত দিগন্তের দিকে। রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ভেসে চলেছে সেগুলো। পাড়ি জমালো চাঁদের দেশে। টিহু উল্লাসিত দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। আর নীল মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। রাতের আকাশে মেঘের ঘণ্টা, কালো মেঘের লুকোচুরি অর্ধ চন্দ্রখানা। কাশিয়া পল্লী থেকে বেশ অনেকটা দূরে নির্জন স্থানে দাঁড়িয়ে আছে নীল আর টিহু। বেরিয়েছিল সবার সঙ্গে। তবে সকলে এগিয়ে গেল কপাল খারাপ তাদের। মাঝপথে খারাপ হয়ে গিয়েছে গাড়িটা। ইঞ্জিন গরম হয়ে বিশ্রী অবস্থা। আর আজ মেলা, সেই সাথে রাত বেশ গভীর হওয়ায় কোনো মেকানিক দোকানেই খোলা পাওয়া যাবে না এখন। উপায়ন্ত না পেয়ে বাকি সকলকে অন্যান্য গাড়িতে চাপাচাপি করে তুলে দেওয়া হয়েছে। তবে জায়গার সংকট পড়েছে নীল আর টিহুর। শেষেমেশে এই নির্জন রাস্তায় অবস্থান করেছে তারা। যদিও কিছুক্ষণের মধ্যেই আরেকটা গাড়ি তাদের নিতে আসবে। কিন্তু ততক্ষণে এখানে অবস্থান হবে তাদের। হঠাৎই আকাশ কালো হয়ে মেঘে ঢেকে গেল। পুঞ্জীবিত মেঘগুলো একে একে ছড়িয়ে পড়েছে সমগ্র অন্তরিক্ষে। জ্যোৎস্নাটি সমস্ত আলো ম্লান হয়ে গুরুগম্ভীর মেঘের আড়ালে লুকায়িত হলো। যেন মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে নামবে ভারী বর্ষণ। টিহু চোখ বুজে বৃষ্টির আগ মুহূর্ত উপভোগ করছে। নীল তখনও ফোন কলে ব্যস্ত। স্থানটা অত্যন্ত নির্জন আর টিহু তার সঙ্গে থাকায় চিন্তার পরিমাণ দ্বিগুণ তার। হঠাৎ টিহু বলল, নেতা সাহেব। টিহুর এমন সময় ধরে তার দিকে ঘুরল নীল। ফোনটা অফ করে বলল, জি। বৃষ্টির আগের প্রকৃতিটা একটা ভেজা ভেজা সোদা গন্ধ থাকে, কখনো অনুভব করেছেন? তার এমন কথায় কিছুটা অবাক হলো নীল। না তো। তাহলে আজ করুন। কিভাবে? চোখ বন্ধ করুন দুটো। তার নির্দেশনা অনুযায়ী নীল চোখ বন্ধ করলো। টিহু সেভাবে চোখ বন্ধ রেখে বলল, এবার অনুভব করুন আপনার চারিপাশে নিস্তব্ধতা। হুম। একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছেন? সঙ্গে একটা মিষ্টি সুর। সত্যি সত্যি নীল এক অদ্ভুত রকমের সুবাস পাচ্ছে। কর্ণগত হচ্ছে এক মিষ্টি মধুর সুর। সে সেভাবে চোখ দুটো বন্ধ রেখে বলল, হুম, পাচ্ছি।
এভাবে অনুভব করুন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সত্যি? হুম। বাই দ্য ওয়ে নূর, জি বলুন। তুমি আমাকে নেতা সাহেব কেন বলো? আমি তো নেতা নয়। কে বললে আপনি নেতা না? কিছুক্ষণ নিশ্চুপ থেকে তিহু ফের বলল, হ্যাঁ আপনি নেতা সাহেবই, কিন্তু সেটা শুধু আমার ব্যক্তিগত নেতা সাহেব। তিহুর এমন জবাবে তড়িৎ বেগে চোখ মেলল নীল। বিস্মিত কণ্ঠে বলল, মানে? তিহু চোখ বন্ধ রেখে তাকে থামিয়ে বলল, আস্তে, চোখ বন্ধ করুন, এক্ষুনি বৃষ্টি নামবে। মানে? নীলের কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে শ্রাবণের অমুক ধারার ন্যায় ঝরে পড়ল বিন্দু বিন্দু বৃষ্টি কন্যারা। তিহুর এমন এবার চোখ মেলে তাকালো, মুচকি হেসে নীলের পানে তাকিয়ে বলল, দেখলেন তো, বৃষ্টি নেমেছে। সে দুদিকে হাত প্রসারিত করে মুখটা আকাশের পানে দিয়ে একরাশ মুগ্ধতা অনুভব করতে লাগলো তীব্র বর্ষণ। উল্লাসিত ভঙ্গিমায় এগিয়ে গেল সামনের দিকে। নীল অবাক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। ধীরে ধীরে বৃষ্টি থেমে হুট করে শুরু হলো তীব্র বর্ষণ। হঠাৎ বর্ষণের তীব্রতায় মুখ কুঁচকে আসলো তিহুর। পরক্ষণে ব্যথায় সেথায় ফুটে উঠল উল্লাসের আভা। তীব্র বর্ষণ স্নিগ্ধ করছে গোটা ধরণী। গ্রীষ্মের প্রখর তাপ শেষে সবুজ বটবৃক্ষ আর লতাপাতা যেন প্রাণ খুলে স্নান করছে ভারী ধারায়। নীল এগিয়ে এসে তিহুর সামনে দাঁড়ালো। তিহু মুচকি হেসে চোখ কুঁচকালো, তাকাতেই তাকে অবাক করে দিয়ে হুট করে হাঁটু গেড়ে বসে পড়ল নীল। হঠাৎ কোনরূপ পূর্বাভাস ছাড়াই তিহুর পাটা তুলে নিল নিজের অন্য হাঁটুতে। বিস্মিত তিহু অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। বিস্মিত নয়নে সে বলল, কি করছেন? নীল এক ঝলক বিস্মিত তিহুর দিকে তাকালো, অতি সতর্কতার সহিত বলল, হুস। তো বিস্মিত চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তাজ্জব বনে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে। নীল অতি সন্তর্পণে পেছন পকেট থেকে বের করলো একজোড়া নূপুর। ল্যাম্পপোস্টের মৃদু আলোর স্বর্ণের ন্যায় চিকচিক করছে তা। কাছাকাছি আনতে অনুভব হলো আসলেই এটা স্বর্ণের। তেও বিস্মিত হয়ে তাকিয়ে রইল। নীল অতি যত্নে একইভাবে সেগুলো পরিয়ে দিল তার দুপায়ে। ফর্সা পায়ে স্বর্ণখণ্ডগুলো উজ্জ্বল রোদের ন্যায় আভা ছড়াচ্ছে। নীল অপলক চেয়ে রইল সেদিকে। এদিকে তিহু যেন বিশ্বাসই করতে পারছে না তার সাথে এসব হচ্ছে। সে এক পলক নিজের পায়ের দিকে তাকালো, পরপর নীলের পানে। রাত নিস্তব্ধ, নির্জন এক উপত্যকা। বৈশাখ মাসে শ্রাবণের অমোঘ বর্ষণ স্নিগ্ধ করছে একজোড়া কপোতিকে, কিন্তু তাতে কোনো হেলদোল নেই তাদের। একজন অপরজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ কি ভেবে তিহু সম্মুখে পানে দৌড়ে গেল। তার পায়ের ছোঁয়ায় রাস্তায় জমে থাকা পানিকণা উপচে পড়ল। চারিদিকে ধ্বনিত হলো নূপুরের রিনঝিন শব্দ। নীল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ গুনগুন করে গেয়ে উঠল, রিমঝিম এ ধারাতে মন চায় হারাতে, রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে, এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলোমেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। ধন্যবাদ।